জেসমিন, দিব্যা আর গীতা এই তিনজনই কোহিনূর এয়ারলাইন্সের এয়ার হোস্টেস। তিনজন যখন চাকরি বাকরি আর পরিবার নিয়ে খুশি দিয়ে দিন কাটাচ্ছে, তখনই খবর আসে তাদের কোম্পানি বন্ধ হতে বসেছে। চাকরি হারিয়ে সবার পরিবারে অভাব করা নাড়ে। ওই যে কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। অভাবে পড়ে তিন বান্ধবী জড়িয়ে যায় সোনা পাচারে। সোনা পাচারে তাদের অভিনব সব বুদ্ধির কাছে কাস্টম অফিসাররাও রীতিমতো বোকা বনে যায়। তবে এই তিন বান্ধবী হাসাতে হাসাতে শিখিয়ে যাবে কিভাবে মধ্যবিত্ত জীবনের সংগ্রামে জিততে হয়। এমনই এক মজার কাহিনী আর তিন বান্ধবীর পাগলামিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া ক্রু। এয়ারপোর্টে যে যার মতো রোজকার কাজে ব্যস্ত। কেউ চেকিং করছে, কেউ প্রিয়জনকে ছেড়ে দিতে এসেছে, আবার কেউ বা কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এর মাঝে পুলিশ কোহিনূর এয়ারলাইন্সে টেক অফ করতে যাওয়া একটা প্লেনের শিডিউল ডিলে করে দেয়। পুলিশের টিম ডগ স্কোয়াডের কুকুর নিয়ে দ্রুত প্লেনে ওঠে। এসআই মালা তার টিম নিয়ে সোজা প্লেনের সিটগুলোর পেছনে থাকা ক্রুদের রুমে চলে যায়। মালা একে একে গীতা, দিব্যা আর জেসমিনের নাম নিলে তারা তিনজনই সামনে এগিয়ে আসে। তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা যেন কিছুই বোঝে না। পুলিশ তাদের সাথে যেতে বলে দিব্যা বলে, হয়েছেটা কি? মালা এগিয়ে এসে বলে, এখানে সবার সামনে শুনবে নাকি? তারা তিনজনই কথা না বাড়িয়ে পুলিশের সাথে নিজেদের লাগেজ নিয়ে চেকিং এর জন্য চলে যায়। তবে মূল গল্পে যাওয়ার আগে এই তিনজনের সাথে একটু পরিচয় হওয়া দরকার। তিনজনের মধ্যে যার বয়স সবচেয়ে কম সে হলো দিব্যা। দিব্যা স্কুলের ফার্স্ট গার্ল, মেনহারি গ্রামের ফেমাস মেয়ে। সেখানে একটা প্লেন ল্যান্ডিং পুরনো ট্রাক ছিল ঠিকই, কিন্তু সেখানে কোনো প্লেন ল্যান্ড করে না। তবে এখান থেকেই দিব্যা পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিল। তাদের তিনজনের ব্যাগ চেকিং শুরু হয়। প্রথমে দিব্যার পুরো শরীর চেক করা হয়। পুলিশ কনস্টেবল দিব্যাকে বলে, দেখে তো অনেক ভালো মেয়ে মনে হয়, তাহলে এই কাজে জড়িয়ে গেলেন কিভাবে? ছোটবেলায় দিব্যাকে এক দরবেশ বাবা বলেছিল এই মেয়ে একদিন আকাশ ছুবে। দিব্যা বড় হওয়ার পর পরিবারের সবাই মুম্বাই চলে আসে। দিব্যার বাবা লোন নিয়ে দিব্যাকে ভালো একটা পাইলট স্কুলে ভর্তি করিয়ে দেয়। পাইলটের পোশাক পরে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসে। দিব্যা পাইলটের চাকরি পেয়েছে ঠিকই, কিন্তু সামনে নয়, পেছনে, মানে ক্রু হয়ে। এয়ারপোর্টের ওয়াশরুমে গিয়ে পাইলটের পোশাক পাল্টে নিজের ক্রুয়ের ড্রেস পরে নেয়। মানে পরিবারের সবাই জানে দিব্যা পাইলট। আসলে এই মিথ্যা জিনিসটাই এমন, একটা লুকানোর জন্য হাজারটা মিথ্যা বলতে হয়। এরপর চলে আসি গীতার জীবনে। মাত্র এসে বডি চেকিং করে বের হয়েছে, অমনি একজন অফিসার বলে, খুলে ফেলো। গীতা অবাক হয়ে গেলে অফিসার বলে, জুতা খুলে দেখাও। অফিসার জুতার সোল খুলে চেক করছে। গীতা মনে মনে ভাবে, জীবনে যতই সোজা চলার চেষ্টা করো না কেন, জীবন ততই তোমাকে ঘোরাবে। গীতা আর গীতার স্বামী অর্জুন শেট্টির পরিবার অনেক প্রভাবশালী, কিন্তু ব্যবসায় লস হয়ে যাওয়ায় খালি হাতে তাদেরকে বেনারসে আসতে হয়। এখানে এসে গীতা খুব সহজে এয়ার হোস্টেসের জব পেয়ে যায়, কারণ 1998 সালে গীতা মিস কার্নাল বিউটি কন্টেস্টে বিজয়ী হয়েছিল। গীতা তৈরি হচ্ছে, এমন সময় অর্জুন এসে গীতাকে বলে, আজ তো প্লেনের অক্সিজেন মাস্ক লাগানো প্র্যাকটিস করলে না? অর্জুনকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে গীতা অভিনয় করে দেখাচ্ছিল। তখনই অর্জুনের ফোনে খাবারের অর্ডার আসে। অর্জুনের একটা বাটার নান হোমমেড খাবারের ব্যবসা আছে। অর্জুন বলে, আজ আর যাওয়ার দরকার নেই, এমনিতেও গত 6 মাস ধরে তোমাকে বেতন দিচ্ছে না। গীতা বিরক্ত হয়ে বলে, আমি শুধু অপেক্ষা করছি যে কবে এই এয়ারলাইন্স আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে দিবে, আর আমরা গোয়া গিয়ে আমাদের রেস্টুরেন্টের ব্যবসা শুরু করব। তাদের কথার মাঝেই কলিং বেল বাজার শব্দে অর্জুন গিয়ে দরজা খুলতেই দেখে গীতার ছোট ভাই আর তার স্ত্রী লাগেজ নিয়ে তাদের বাসায় থাকতে এসেছে। গীতা দরজার কাছে এসে নিজের ভাইকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার ভাই একটা ড্রাগ অ্যাডিক্টেড। একবার তাদের ঘরে এসে বসা মানে সহজে আর যাবে না। এবার পুলিশ অফিসার গ্লোভস হাতে জেসমিনের ব্যাগ চেক করতে করতে বলে, বেশি দামি ব্যাগ। পাশ থেকে আরেকজন পুলিশ অফিসার বলে, ও সেও জেলের ভেতরে যাবে। এবার জেসমিনের ব্যাপারে জানা যায়, বড়লোকদের সাথে হোটেল রুমে গিয়ে টাকা হাতিয়ে নিয়ে আসাই তার কাজ, আর কোনো কারণে ঝামেলা লেগে গেলে হাতের কাছে ওয়ালেট বা দামি ঘড়ি যা পাবে তাই নিয়ে চলে আসবে। ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর জেসমিন তার নানার কাছে মানুষ হয়। ছোট থেকে জেসমিন জানতো যে তাকে ভালো থাকতে হলে প্রচুর টাকা ইনকাম করতে হবে, তাই টিচার্স রুম থেকে ম্যাথসের প্রশ্ন চুরি করে সেটা 1000 টাকায় বিক্রি করতো। হেড মিস্ট্রেসের কাছে ধরা পড়লেও তাকে টাকার একটা অংশ দিয়ে চুপ করিয়ে দেয়। দেখেছেন ছোট বয়স থেকে কত পাকনা ছিল। বড় হয়ে টাকা ইনকাম করার জন্য নিজের একটা স্কিন কেয়ার প্রোডাক্টের বিজনেস শুরু করে। ইনভেস্টর খুঁজতেই সে মুম্বাইতে আসে, কিন্তু কেউ তার সাথে কথা বলতে রাজি না হওয়ায় সে ভাবে হয়তো এয়ার হোস্টেস হয়ে গেলে ইন্টারন্যাশনাল ফ্লাইটের বিজনেস ক্লাসে সে কোনো ইনভেস্টর পেয়ে যাবে। তাই সে কোহিনূর এয়ারলাইন্সে চাকরি নেয়। মালার ডাকে সবার ধ্যান ভাঙে। তিনজনকে ইনভেস্টিগেশন রুমে বসিয়ে রাখা হয়েছে। মালা এসে বলে, তোমাদের বসতে বলেছে কে? তিনজন উঠে দাঁড়ালে মালা বলে, এবার
চেয়ার বসো। মালা তাদের হাতের বাঁধন খুলে দিয়ে বলে, তোমাদের উপর এমন চার্জ লাগাবো যে সোজা জেলে যাবা। এখনো সময় আছে, বলো কি হচ্ছে তোমাদের এই কোহিনূর এয়ারলাইন্সে? আসলে কি হচ্ছে? সবাই এত নিষ্পাপের মতো বসে আছে যেন কেউ কিছুই বোঝে না। গল্প চলে যায় 6 মাস আগে। গীতা বেশ মনোযোগ দিয়ে কাজ করছিল। এমন সময় দিব্যা গীতাকে জিজ্ঞেস করে, আমাদের স্যালারি কবে দিবে, কিছু জানেন? আসলে আমার লোনের ইনস্টলমেন্ট দিতে হবে। গীতা বলে, আমি রাজবংশী স্যারের সাথে কথা বলছি, আগামী সপ্তাহেই দীপাবলির বোনাসের সাথে পুরো টাকা পেয়ে যাব। জেসমিন ঠোঁটে লিপস্টিক দিতে দিতে বলে, একটা মতিচুর লাড্ডুও দেয় না, আর নাকি বোনাস দিবে। কিছুক্ষণ পরেই সবার ওজন মাপা হয়। শীতলের ওজন বেশি হওয়াতে রাজবংশীর চোখ কপালে উঠে যায়। শীতল বিপদ বুঝে গীতাকে ইশারা করলে গীতাও ইশারায় চিন্তা করতে মানা করে। আর রাজবংশী তো কাশতে কাশতে যেন হার্ট মুখের কাছে এনে ফেলেছে। রাজবংশী গীতাকে বলে, শীতল আনফিট, ওকে বাদ দিতে হবে। গীতা রাজবংশীর দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বলে, হ্যাঁ স্যার, দেখতেই পাচ্ছি কে আনফিট। চেকিং শেষে সবাই প্লেনে উঠে পড়ে। প্লেনের স্ক্রিনে কোহিনূর এয়ারলাইন্সের মালিক বিজয় ওয়ালিয়ার একটা শর্ট ওয়েলকাম ভিডিও চলছে। গীতার ক্রুদের এখানে কাজ করছিল। ঠিক তখনই ক্যাপ্টেন ওয়ালেরা গীতার কাছে কথা বলতে আসলে গীতা বলে, আমি তো ভেবেছিলাম প্লেন উড়াতে উড়াতে ক্রুদের ভুলেই গেছেন। ওয়ালেরা বোকা বোকা হাসি দিয়ে গীতার সাথে খাতির জমানোর জন্য বলে, আপনাকে কি এত সহজে ভুলতে পারি? গীতা বিরক্ত হয়ে মিথ্যা একটা হাসি দিয়ে বলে, আপনি যান, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। ওয়ালেরা চলে গেলে জেসমিন মজা করে গীতাকে বলে, আজ তো তোমার বয়ফ্রেন্ড প্লেন চালাবে। এভাবেই রোজকার মতো তাদের জীবন চলে যাচ্ছে। প্যাসেঞ্জারদের খাবার সার্ভ করা, প্যাসেঞ্জারদের খেয়াল রাখা, এসব নিয়ে ক্রুদের জীবন। ফ্লাইট আলবুর্জে ল্যান্ড করলে তারা সবাই বাসে করে রাতটা থাকার জন্য একটা হোটেলে আসে। হোটেলে চেকিং করতে গিয়েও গীতার সাথে ধাক্কা লাগে ওয়ালেরা। জেসমিন আর দিব্যা দূরে দাঁড়িয়ে এসব দেখে মুচকি মুচকি হাসে। রাতে সবাই ডিনার করতে বসেছে। রাজবংশী সবাইকে তাদের প্রতিদিনের কাজের টাকার খাম ধরিয়ে দেয়, কিন্তু এত কম টাকায় কেউই সন্তুষ্ট না। একদিন একটা প্যাসেঞ্জার ছেলে ইচ্ছা করেই দিব্যার কোমরে হাত দিলে দিব্যা তার হাত মুচড়ে ধরে বলে, এমন ঘুষি মারবো যে চেহারা পাল্টে যাবে, ইমিগ্রেশনে তোকে কেউ চিনতে পারবে না। বিজনেস ক্লাসে জেসমিন একজন মহিলাকে তার স্কিন কেয়ার কোম্পানির প্রোডাক্টের ডেমো দেয়। আলবুর্জে ল্যান্ড করে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ডাস্টবিনে তার কোম্পানির ফাইল পড়ে থাকতে দেখে সবার আড়ালে সেটা তুলে নেয়। একদিন রাতে একটা বাচ্চা হাই দেওয়ার নাম করে গীতাকে ডেকে ওয়াশরুমে নিয়ে যেতে বলে। এইটুকু বাচ্চার বুদ্ধি দেখে গীতা অবাক হয়ে যায়। দিব্যা সিটে প্যাসেঞ্জারের ফোন পেয়ে ফিরিয়ে দিল। জেসমিন প্যাসেঞ্জারের ওয়ালেট ঠিকই মেরে দিয়েছে। অবশ্য সেই টাকা ওয়াশরুম ক্লিনারকে দিয়ে দেয়। সবাই হোটেলে বসে ডিনার করছে। এমন সময় রাজবংশী সবার ডেইলি পেমেন্ট হাতে পেয়ে দেখে টাকা আরো কমিয়ে দিয়েছে। স্যালারির সাথে সাথে এখন ডেইলি পেমেন্টও গরমিল শুরু হয়েছে। ওয়েটার বলে, এভাবে আর কতদিন? জেসমিন টেবিল ছেড়ে বুফে থেকে খাবার আনতে যেতে যেতে বলে, আমার কথা শোনো আর নতুন কোনো জব খুঁজে নাও। আমি তো যাচ্ছি আগামী সপ্তাহে ইউরো ইয়ারে ইন্টারভিউ দিতে। জেসমিন খাবার নিচ্ছে। এমন সময় গীতা এসে বলে, নিজের বয়স দেখেছো? ইউরো ইয়ারে ঝাড়ু দেওয়ার চাকরিও জুটবে না। এসব বলে ওদের টেনশন বাড়িয়ে দিও না। তাদের কথার মাঝেই ওয়ালেরা এসে গীতার প্লেটে কাপকেক দিয়ে যায়। গীতা বিরক্ত হয়ে গেলে জেসমিন কাপকেক নিয়ে সেটা খেতে খেতে বলে, ঠিকই বলেছো। গীতা রাজবংশীকে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে দেওয়ার কথা বললেই রাজবংশী বলে, এত তারা কিসের, সময় হলেই পেয়ে যাবে। তবে গীতা এই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। এদিকে জেসমিন শপিং মলে এসে কয়েকজনকে দামি ব্র্যান্ডের জিনিস কিনতে দেখে বেশ হিংসে করে। একজন ভুল একটা ব্যাগ ফেলে গেলে সেটা নিয়েই সে ছবি তোলে। তার কথার মাঝেই মেয়েটা এসে জেসমিনের হাত থেকে তার ব্যাগটা টান দিয়ে নিয়ে চলে যায়। এদিকে গীতা কোনো হোটেলে গেলে সেখানকার ওয়াশরুমে থাকা সব জিনিস নিয়ে চলে আসে, আমরা যেমন করি আর কি। দিব্যা খুশি মনে কফি খেতে খেতে বান্ধবীর সাথে কথা বলছিল। এমন সময় তার কাছে লোন কোম্পানি থেকে একটা মেসেজ আসে যে লোন পরিশোধ করার আর মাত্র 2 দিন বাকি। সাথে সাথেই তার মন খারাপ হয়ে যায়। প্লেনের ক্রু রুমে রাজবংশীর চোখ দুটো বড় বড় করে বসে আছে। চা বানিয়ে গীতা রাজবংশীকে ডাক দেয়। সারা না পেয়ে কাঁধ ধরে ঝাঁকাতেই সাথে সাথে রাজবংশী মাটিতে পড়ে যায়। তিনজনই বেশ চমকে যায়। গীতা রাজবংশীর পাশে বসে ডাকতেই থাকে, কিন্তু সে কোনো সাড়াই দিচ্ছে না। জেসমিন ভয়ে ভয়ে পা দিয়ে একটু ধাক্কা দিয়ে বলে, আমার মনে হচ্ছে উনি পটল তুলেছে। এমন কথা শুনে দিব্যা বমি করতে শুরু করে। গীতা রাজবংশীর মুখে থাপ্পড় মারতে মারতে ডাকতে থাকে। এমন সময় জেসমিন বলে, সাবধানে, নয়তো দুপুরের লাঞ্চও বের হয়ে আসবে। এই কথা শুনে দিব্যা আরো বমি করতে শুরু করে। গীতা বেশ চিন্তিত হয়ে বলে, আরে এই মানুষটা মারা যাচ্ছে, একটু দয়া তো দেখাও। দিব্যা সিপিআর দিতে বললে গীতা রাজবংশীর শার্ট একটানে খুলে ফেলে আর তার মুখ হা হয়ে যায়, কারণ রাজবংশীর পুরো শরীরে সোনার বার লুকানো। গীতা অবাক হয়ে বলে, এই বুড়া বেটার মনে এই ছিল। এরপর দ্রুত ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য কল করে। প্লেন আবারও এয়ারপোর্টে যাওয়ার জন্য ইউ টার্ন নেয়। এদিকে তারা তিনজন মিলে লাশটাকে একটা সিটে বসানোর জন্য নিয়ে যাচ্ছে। জেসমিন বিরক্ত হয়ে বলে, তুই এভাবে বমি করলি কেন? এত রিয়াক্ট তো আমি নিজের মায়ের শ্রাদ্ধের সময়ও করিনি। দিব্যা ভয়ে ভয়ে বলে, আসলে আমি এই প্রথম লাশ দেখেছি তো তাই। গীতা বিরক্ত হয়ে বলে, এই বুড়া তো সারা জীবন লাশই ছিল। দিব্যা বলে, কিন্তু এই সোনা? জেসমিন ইচ্ছা করে রাজবংশীর পেটে ঘুষি মারে। এরপর কিছু একটা ভেবে দুজনের দিকে তাকিয়ে
বলে রেখে দেই। সাথে সাথে গীতা আর দিব্যা অবাক হয়ে রাজবংশীকে ফেলে দেয়। গল্প আবারও বর্তমানে চলে আসে। মালাকে এত রেগে যেতে দেখে জেসমিন জিজ্ঞেস করে, কিন্তু আপনারা খুঁজছেনটা কি? মালা রাগ দেখিয়ে জেসমিনকে বলে, এই চিকনি, একদম নাটক করবি না, সোনা কোথায় সেটা বল। তিনজনই অবাক হয়ে অভিনয় করে একসাথে উঠে বলে, সোনা? গীতা বলে, আমরা কোনো সোনার ব্যাপারে কিছুই জানি না। মালা রেগে বলে, 3 মাস আগে যে বুড়াটা শরীর ভর্তি সোনা নিয়ে মারা গিয়েছিল তার লাশ তো তোমরা পেয়েছিলে, তাই না? দিব্যা মাথা নাড়িয়ে অবুঝের মধ্যে বলে, হ্যাঁ পেয়েছি, তাতে কি হয়েছে? মালা বলে, তাহলে এখন তোমরা এটা বলো না যে ওর সাথে তোমরা ইনভলভ নেই। গল্প আবারও 3 মাস আগে চলে যায়। রাজবংশের বডিকে সিটে বসিয়ে তার পাশে বসেছে জেসমিন। উল্টো দিকের সিটে গীতা আর দিব্যা বসা। জেসমিন বারবার তাদের সোনা চুরি করার জন্য উৎসাহ দিচ্ছে, কিন্তু তারা কেউই রাজি হচ্ছে না। শেষে নিজেই একটা নিতে গেলে গীতা ধমক দিয়ে বলে, একদম হাত দিবি না। জেসমিন আর কথা বাড়ায় না। দিব্যা দেখে রাজবংশী ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। দ্রুত তার চোখগুলো বুজে দিয়ে ঘৃণায় সেই হাত আবার গীতার জামায় মুছতে শুরু করে। প্লেন ল্যান্ড হওয়ার পর সবাই সোনার বাড়ির সাথে ছবি তুলছে। হঠাৎ দিব্যা জয়কে দেখে হাত নাড়ায়। জেসমিন জিজ্ঞেস করে, এটা আবার কি? ওকে চেনো নাকি? দিব্যা বলে, হ্যাঁ চিনি। আসলে খেলার সুবাদেই কলেজ লাইফে তারা একে অপরকে চিনত। চেঞ্জিং রুমে একসাথে বিয়ার খেত। জয় হেসে এগিয়ে এসে বলে, এয়ার হোস্টেস হয়ে গেছো? ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে। দিব্যা বলে, তুমি এখানে? জয় বলে, আমি কাস্টমস অফিসার, কয়দিন আগেই এখানে ট্রান্সফার হয়েছি। তোমার দেখা পাবো জানলে কবেই চলে আসতাম। দিব্যাকে একটা ফাইল সাইন করতে দেওয়া হলে জয় বলে, ফোন নাম্বার লিখে দিও, হয়তো ইনভেস্টিগেশনে ডাকতে হতে পারে। দিব্যা জয়ের চালাকি বেশ ভালোভাবেই বুঝতে পারে। এদিকে কাস্টমস অফিসাররা মিত্তালকে একের পর এক কথা শুনিয়েই যাচ্ছে। গীতা কিছু একটা বলতে চাইলে মিত্তাল গীতাকে ফোন করতে বলে। জয় তার সিনিয়রকে বলে, 12 কেজি সোনা পাওয়া গেছে, তবে সোনা অন্য দেশ থেকে আসেনি, বরং এখান থেকেই যাচ্ছিল। দীপাবলির রাতে অর্জুন আর গীতা একসাথে বারান্দায় বসে আছে। গীতার মুখ থেকে এসব শুনে অর্জুন অবাক হয়ে বলে, রাজবংশী সোনা পাচার করে? গীতা বলে, হ্যাঁ, আমরাই বোধহয় এত সৎ থেকে পিছিয়ে গেলাম। অর্জুন বলে, মাঝে মাঝে মনে হয় আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। গীতা অর্জুনকে জড়িয়ে ধরে বলে, সেটাই তো আমার জন্য যথেষ্ট। এদিকে জেসমিন বাসায় এসে বাড়িওয়ালা দেশমুখকে দেখে বলে, আপনি এখানে কেন? নানা বলে, 2 দিন আগেই চলে আসলে যে। জেসমিন বলে, হ্যাঁ। এই বলে নিজের ঘরে যেতে গেলে দেশমুখ এগিয়ে এসে বলে, আসলে 6 মাসের ভাড়া বাকি। জেসমিন দেশমুখের মুখ বন্ধ করতে একটা দামি ঘড়ি হাতে ধরিয়ে দিয়ে বলে, হ্যাপি দীপাবলি। এদিকে পাইলটের ড্রেস পরে বাড়িতে এসেই অবাক হয়ে বাবা মাকে জিজ্ঞেস করে, তোমার গাড়ি বেচে দিয়েছো? আমি এটা নিজে লোনের টাকায় কিনেছিলাম। দিব্যার মা বলে, আমাদের গাড়ি লাগবে না। দিব্যার বাবা বলে, লোন যেমন তোমার, তুমিও তো আমাদের। দিব্যার চোখে পানি চলে আসে। এদিকে জেসমিনের দাদু জেসমিনের রুমে এসে দেখে জেসমিন নিজের বিজনেসের জন্য অনেক কষ্ট করছে, তাই নানা তার হাতে সোনার আংটিটা খুলে জেসমিনকে দেয়। জেসমিন সেটা সোনার দোকানে বিক্রি করে অনেক টাকা পায়। বাজার করতে গিয়ে গীতার শুভার সাথে দেখা হয়। শুভা মিত্তালের স্ত্রী। গীতা বলে, মিত্তাল জি তো আজকাল আমার ফোনও ধরছে না। শুভা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার কলও ধরে না। আগে যখন কোহিনুরে এয়ার হোস্টেস ছিলাম তখন মশার মতো আমার আগে পিছে ঘুরতো। গীতা আর শুভার এমন কথায় দুজনই হেসে দেয়। সকালে ঘুম থেকে উঠে দুধ আর খবরের কাগজ নিতে এসে দিব্যা দেখে খবরের কাগজের বড় বড় হেডলাইন, কোহিনুর এয়ারলাইন্স ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে। সব নিউজ চ্যানেলেও কোহিনুর এয়ারলাইন্স এর মালিক বিজয় ওয়ালিয়ার ইন্টারভিউ চলছে। সে বেশ আত্মবিশ্বাসের সাথেই বলছে, This is Baba Now and this is BB Now. Matlab Big Basket Now. Delivering in 10 minutes. কোহিনুর এয়ারলাইন্স এর কিছুই হবে না। এদিকে সবাই বেশ চিন্তিত হয়ে কোহিনুর এয়ারলাইন্স এর অফিসে দাঁড়িয়ে আছে। গীতা দেখে মিত্তাল ফোনে বেশ উত্তেজিত হয়ে কাউকে বলছে, আমাদের কোনো ফ্লাইট ক্যান্সেল হবে না। এরপর ফলো করতে করতে গীতা দেখে মিত্তাল গাড়িতে উঠে কোথাও একটা যাচ্ছে। মিত্তালকে আটকাতে ভয়ে ভয়ে নিজের এংজাইটির একটা ওষুধ খেয়ে গাড়ির সামনেই লাফ দেয়। মিত্তাল ভয়ে চিৎকার করে ব্রেক করে। এরপর মিত্তাল আর গীতা পাশাপাশি বসে আছে। গীতা মিত্তালকে বলে, আমি আপনাকে আর সুধাকে অনেকদিন ধরে চিনি, আপনি প্লিজ আমাকে সত্যি বলুন। মিত্তাল তাও উল্টাপাল্টা বললে গীতা এবার মিত্তালকে তার মায়ের কসম দিতেই মিত্তাল হুট করে বলে ফেলে, হ্যাঁ, কোহিনুর এয়ারলাইন্স ব্যাংক্রাফট হয়ে গেছে, কিন্তু প্লিজ এটা কাউকে বলবে না। গীতা অবাক হয়ে বলে, তাহলে কি আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবো না? মিত্তাল আমতা আমতা করতে থাকলে গীতা বুঝে যায় তার আর পিএফ পাওয়া হবে না। গীতা তাই দেরি না করে কোহিনুর এয়ারলাইন্সের গোডাউনে গিয়ে যা পাচ্ছে তাই সরিয়ে দিচ্ছে, যেমন টিস্যু পেপার আর সাধারণ সব জিনিসপত্র। দিব্যা এসব দিয়ে কি হবে জিজ্ঞেস করলে গীতা বিরক্ত হয়ে বলে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে বেচবো। দিব্যা আর কথা
না বাড়িয়ে গীতার সাথে হাত লাগায়। কিছুক্ষণ পর জেসমিন এসে তাদের সব কাণ্ড দেখে দিব্যাকে জিজ্ঞেস করলে দিব্যা বলে গত 1 ঘন্টা ধরে এই চলছে। গীতা জেসমিনকে দেখে তাকেও হাত লাগাতে বলে। জেসমিন গীতাকে থামিয়ে তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে গেলে গীতা তার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর তিনজন বসে বিয়ার খাচ্ছে। গীতা আদো আদো গলায় বলে আমার তো প্রভিডেন্ট ফান্ডের টাকা আর চাকরি সব গেল, ভেবেছিলাম গোয়ায় রেস্টুরেন্ট খুলবো। দিব্যা বলে বাসা কিভাবে জানাবো তাই বুঝতে পারছি না, ওই পাইলটের জামাটাও ভাড়া এনেছিলাম। জেসমিন বলে রাজবংশীর সোনা আমাদের কাছে থাকলে কত ভালো হতো তাই না? দিব্যা বলে আসলে ওই দিন আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। গীতা বলে ওই রাজবংশী কবে থেকে এসব করছে কে জানে। জেসমিন বলে 4 বছর 3 মাস 21 দিন ধরে। দিব্যা আর গীতার চোখ বড় বড় হয়ে যায়। এবার জেসমিন রাজবংশীর ফোন দেখিয়ে বলে ব্ল্যাকমেল। আসলে প্লেন ল্যান্ড করার ঝাঁকুনিতে রাজবংশীর ফোন পড়ে যায়। জেসমিন সেটা তুলে নিয়ে রাজবংশীর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করে নিয়েছিল। এরপর জেসমিন ফোন দেখিয়ে বলে এখানে সব আলবুর্জের ফ্লাইট। আলবুর্জ পৌঁছালেই রাজবংশী একটা নাম্বারে কল করতো। গীতা তাড়াতাড়ি ছো মেরে ফোন নিয়ে কল দিতে গেলে দিব্যা বলে আজ রাত হয়ে গেছে, কাল কল দিস। কিন্তু গীতা বিরক্ত হয়ে বলে যেহেতু অনেক অপেক্ষা করেছি। এরপর গীতা সেই নাম্বারে কল দিলে মিত্তালের স্ত্রী সুধা ফোন ধরে জিজ্ঞেস করে কে বলছেন। গীতা বলে আমি বলছি। এমন সময় মিত্তাল দ্রুত সুধার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে রং নাম্বার বলে কল কেটে দেয়। গল্প আবারও বর্তমানে আসে। মালা মিত্তালদের ছবি দেখালে গীতা বলে এই তো আমাদের কোহিনূর এয়ারলাইন্সের HR। মিতা বলে আর তোমাদের গ্যাং এর লোক তাই না? জেসমিন বলে উনি তো খুব ভালো মানুষ। মালা বিরক্ত হয়ে বলে তোমার মতো। গল্প আবারও অতীতে ফিরে যায়। মিত্তাল সুধাকে নিয়ে শপিং করাতে এসেছে। সেখানে তিনজন গিয়ে হাজির হয়, কারণ ফোনের গলার আওয়াজ শুনে তারা বুঝে গেছে এসবের পিছনে আর কেউ না বরং মিত্তাল আছে। গীতা মিত্তালকে বলে এখানে আমাদের কাছে খাবারের টাকা নেই আর আপনি সোনার বিস্কুট চাবাচ্ছেন। মিত্তাল আর চোখে তাদের দিকে তাকিয়ে বলে আমি ঠিক বুঝলাম না তো। জেসমিন ফোনটা দেখিয়ে বলে আমরাও কিছু বুঝতে পারছি না, এটার কি করব। মিত্তাল ফোন দেখে যেন হাফ ছেড়ে বাঁচে। মিত্তাল ফোনটা টানাটানি করে বোকার মতো হেসে বলে এটা নিয়ে টেনশনে ছিলাম, আমাকে দিয়ে দিন। আসলে সংসার চালাতে একটু এদিক সেদিক করতে হয়। জেসমিন বলে তাহলে আমাদের ঘরটাও চালিয়ে দাও। মিত্তাল বুঝতে না পারলে গীতা বলে যেই কাজ রাজবংশী করতো সেটা আমরা তিনজন করব। মিত্তাল হাসতে হাসতে বলে এসব মেয়েদের কাজ না। দিব্যা মিত্তালের হাত মুছে ধরে বলে তোমার মতামত চাইনি, হয়তো আমাদের এই কাজে নিবে, নয়তো এটা কাস্টমসের কাছে চলে যাবে। সুধার আসার শব্দে দিব্যা মিত্তালকে ছেড়ে দেয়। সুধা এসে একটু কথা বলে চলে যেতেই মিত্তাল তাদের দিকে ভয়ে ভয়ে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে কাল এখানে চলে আসবে। পরের দিন মিত্তালের দেওয়া কার্ডের ঠিকানা অনুযায়ী তিনজন সেখানে গিয়ে হাজির হয়। কার্ড দেখাতে তাদের সেই এন্টারপ্রাইজের ভেতরে গোডাউনে ঢুকতে দেওয়া হয়। তারা দেখে সবাই সোনা নিয়ে কাজ করছে। মিত্তাল ডাকলে তারা মিত্তালের চেম্বারে গিয়ে বসে। মিত্তাল লকার খুলে 12 পিস সোনার বিস্কুট দিয়ে বলে এগুলো খুব সাবধানে নিয়ে যাবে, আলবুর্জের 2 নাম্বার গেট দিয়ে বের হবে, আর প্লিজ ধরা পড়বে না বা মারা যাবে না। তিনজন বিস্কুট গুলো বাসায় নিয়ে আসে। একটা ট্রেতে সাজিয়ে তারা ভাবছে কিভাবে এগুলো নিয়ে যাবে। এরপর দিব্যা ল্যাপটপ দেখিয়ে বলে আমি স্টাডি করে দেখেছি, জুতার মধ্যে ফোনের মধ্যে যেভাবেই নেওয়া হোক না কেন ধরা পড়েছে, তাই আমাদেরকে এমন ভাবে নিতে হবে যেন ধরা না পড়ি। এরপর তিনজন চকলেট খেতে থাকে। জেসমিন বলে আমি প্রথমে আমার নানার সোনার আংটি ফেরত নিয়ে আসবো। পিতা চকলেট মুখে দিতে দিতে বলে কত ভালো হতো যদি আমরা চকলেটের মতো করে সোনাগুলো নিয়ে যেতে পারতাম। সাথে সাথেই সবার মাথায় এই বুদ্ধিটা খেলে যায়। তারা সোনার বিস্কুট গুলোকে একটা জুয়েলার্সের দোকানে নিয়ে আসে। এরপর মাপ অনুযায়ী সেটাকে গলিয়ে বলের মতো বানিয়ে নেয় যেন চকলেটের বাক্সে নিয়ে গেলে কেউ সন্দেহ না করে। এরপর সেগুলো বাসায় এনে চকলেটে ডুবিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে চকলেটের বাক্সে প্যাক করে ফেলে। তাদের জামা কাপড়ের লাগেজেই চকলেটের বাক্সগুলো নিয়ে নেয়। ফ্লাইটের সময় হয়ে যায়। চেকিং এও তেমন কোনো সমস্যা হয় না। প্লেনের সবাইকে ঘাবড়াতে দেখে কোমল জিজ্ঞেস করে কি হয়েছে। দিব্যা ইশারায় বলে কিছুই না। ফ্লাইট থেকে নেমে লাগেজ নিয়ে যাওয়ার সময় গীতা একটা পুলিশ অফিসারকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। গীতাকে ঘাবড়াতে দেখে জেসমিন বলে তাড়াতাড়ি গান গাও, তাহলে আর টেনশন হবে না। গীতা বোকার মতো বলে কোন গান গাবো? জেসমিন বলে সোনা কিতনা সোনা হ্যাঁ। এয়ারপোর্টের ব্যাগ চেকিং এর সময় তারা দেখে ক্রু মেম্বারদের আলাদা যাওয়ার ব্যবস্থা করা আছে। আলবুর্জের এয়ারপোর্ট থেকে বেরিয়েই তিনজন খুশিতে লাফিয়ে ওঠে, কারণ কোনো ঝামেলা ছাড়াই প্ল্যান সফল হয়েছে। এরপর তিনজন হোটেলের রুমে বসে ডিলারের জন্য অপেক্ষা করছিল। এমন সময় খাটো মতো একটা লোক এসে দরজায় কড়া নাড়তেই তারা দরজা খোলে। সাথে সাথে সে ভেতরে ঢুকে পড়ে। চকলেটের একটা পিস মুখে দিতেই সে দেখে সোনা বের হয়ে এসেছে। লোকটা সেগুলো নিয়ে চলে যায়। ইন্ডিয়ায় ফিরে তিনজন আবারও মিত্তালে সেই সোনার কারখানায় গেলে মিত্তাল তাদেরকে খালি চকলেটের বাক্স দিলে সেটা খুলে দেখে সেটার ভেতরে টাকা। এরপর থেকে তাদের জীবন পাল্টে যায়। জেসমিন নামি দামি ব্র্যান্ড থেকে শপিং করা শুরু করে। দিব্যা প্রমোশন হয়েছে বলে বাবার হাতে মোটা টাকা ধরিয়ে দেয়। গীতা টাকা দিয়ে তার ভাই পুনিতের একটা চাকরি জোগাড় করে দেয়। দিব্যা নতুন গাড়ি কেনে। জেসমিনও BMW কেনে। গীতা তাদের গোয়ার রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয়। এভাবেই তারা রোজ সোনা পাচার করে আর 2 হাতে ইনকাম করতে থাকে। কিছুদিন পরে মালা কোহিনূর এয়ারলাইন্সে সবার পথ আটকে ব্যাগ চেক করতে চাইলে তিনজনই বেশ ঘাবড়ে যায়। লাগেজ খুলতেই মালা সেই চকলেটের বাক্স দেখতে পায়। গীতা আমতা আমতা করে মালাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতে থাকে। এদিকে জেসমিন জয়কে আসতে দেখে দিব্যার হাত টেনে হাই দেখালেই দিব্যা পুরো ভেবাচাকা খেয়ে যায়। দিব্যাকে হাই দিতে
দেখে জয় তার দিকে এগিয়ে আসলে সাথে সাথে জেসমিন সরে পড়ে। জয় এগিয়ে এসে খুশি হয়ে দিব্যার সাথে হ্যান্ডশেক করে মালাকে বলে, ওদের আটকে রেখেছো কেন, ছেড়ে দাও। মালা রাগ দেখিয়ে সবার লাগেজ গুছিয়ে দেয়। দিব্যা মিথ্যা একটা হাসি দিয়ে বলে, কেমন চলছে তোমার কাজ? জয় জিজ্ঞেস করে, ব্যাগে কি আছে? দিব্যা বলে, ওই তো পারফিউম। জয় একটু স্মেল নিয়ে বলে, অনেক সুন্দর তো, কিন্তু তুমি আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করোনি কেন? দিব্যা বোকার মতো হেসে বলে, এখনই করছি। বলেই ফোন বের করে ফলো দিয়ে জয়ের হাত ধরে হাঁটা শুরু করে। ফ্লাইটে কাজ করতে করতে দিব্যা জেসমিনকে বলে, আজ তো জোর বাঁচা বেঁচে গেছি। গীতা বলে, আমার মনে হয় আমাদের এগুলো ছেড়ে দেওয়া উচিত। জেসমিন বলে, ঠিক আছে চলো ছেড়ে দিই। গীতা অবাক হয়ে বলে, এত জলদি? কখনোই না। আলবুর্জে নেমে সবাই বাসে করে হোটেলে যাওয়ার সময় দিব্যা জয়ের সাথে চ্যাটিং করছিল। জেসমিন মজা করে বলে, মানুষের সেটিং হয়ে গেলে ভালোই লাগে তাই না? দিব্যা হেসে বলে, এরকম কিছুই না। জেসমিন দিব্যা থেকে ফোন নিয়ে জয়কে ডিনারে যাওয়ার জন্য টেক্সট করে। দিব্যা ফোন করে জেসমিনকে বলে, তুমি বরং চলে যাও। গীতা বিরক্ত হয়ে বলে, ও কলি খুঁজছে, কাটা না। দিব্যা চোখ বড় বড় করে বলে, ছি ছি, এসব কি বলছো? বাকিরা তাদের আনন্দ দেখে বেশ আফসোস করছে। সেদিন রাতে দিব্যা আর জয় একসাথে ডিনার করতে যায়। কলেজ লাইফের মতোই জয় বিয়ার অর্ডার করতে চাইলে ওয়েটার বলে, আজকে বিয়ার অফ। দিব্যা এটা নিয়ে জয়ের মজা নিলে সে ম্যানেজারকে বলে চায়ের কাপে বিয়ার আনার ব্যবস্থা করে নেয় যেন বাকিরা না বুঝে। আজকে ডেলি পেমেন্ট হাতে পেয়ে সবার মুখ কালো হয়ে গেছে। কুণাল বলে, এবার মনে হচ্ছে আমার ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করাতে হবে। শীতল টাকার জন্য বাইরে যেতে পারছে না। দিব্যার লোনও দিতে হবে। দিব্যা নিজেও কিছুটা ভেবাচাকা খেয়ে যায়, কারণ এখন আর তার কোনো লোন নেই। শীতল কান্নায় ভেঙে পড়লে গীতা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। গল্প আবারও বর্তমানে চলে আসে। মালা জেসমিনের সোশ্যাল মিডিয়ায় বিএমডাব্লিউর গাড়ির ছবি দেখিয়ে বলে, তুমি তো দেখছি অনেক শৌখিন, বিএমডাব্লিউ কিনে রেখেছো। গীতা আর দিব্যা চোখ বড় বড় করে জেসমিনের দিকে তাকায়। গীতা বলে, সোশ্যাল মিডিয়ার সবই তো মিথ্যা হয়, আসলে আমি গাড়ি কিনিনি, শোরুমে গিয়ে গাড়ির সাথে ছবি তুলে ভাব দেখানোর জন্য পোস্ট করেছি। মালা এবার গীতার বড় একটা শ্যাম্পেলের সাথে ছবি দেখিয়ে বলে, এটাও মিথ্যা। আসলে ঘটনাটা 2 দিন আগে। বাড়ি গীতা আর জেসমিনকে সব অদ্ভুত খাবার অর্ডার করতে দেখে দিব্যা বলে, বাকিদের কাছে বিষ খাওয়ার টাকা নেই আর তোমরা এসব খাচ্ছ। জেসমিন সব খাবার অর্ডার দিয়ে দিলে গীতা বলে, আগে দাম তো শুনে নিবে। জেসমিন বলে, আজ আমরা বড় লোকদের মতো জীবন কাটাবো। ঠিক তখনই জেসমিন দেখে ওয়েটার একটা বড় কেক নিয়ে তাদের দিকে আসছে। এই সুযোগেই দিব্যা আর গীতা একটা দামি লকেট জেসমিনকে পরিয়ে দিয়ে জন্মদিনে উইশ করে। গীতা বলে, কি ভেবেছিলে আমরা ভুলে যাবো? জেসমিন খুশি হয়ে তাদেরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর দিব্যাকে জয়ের সাথে কথা বলতে দেখে গীতা বলে, কেমন আছে আমাদের কাস্টমস অফিসার? আমি তো বলি সেটিংটা করেই নাও। দিব্যা হেসে বলে, আমি চোর আর ও পুলিশ। আমি সবাইকে এত মিথ্যা বলেছি যে নিজেও জানি না কাকে কি বলে রেখেছি, তাই নতুন আর ঝামেলা চাই না। এরপর তারা ড্যান্স ফ্লোরে চলে আসে। রাতে বার থেকে বের হয়ে তিনজন বাসার দিকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। ঠিক তখনই দিব্যা একজনের সাথে ধাক্কা খায়। পেছনে ঘুরে দেখে এটা আর কেউ না, বরং কুণাল। কুণাল তাদের এমন আলিশান চলাফেরা দেখে বেশ অবাক হয়ে যায়। সেই দিনই কেউ একজন মালাকে কল করে সোনা পাচার করার খবর দিয়ে দেয়, সাথে সাথে তিনজনের নামও দিয়ে দেয়। মালা জয়ের কাছে তিনজনকে ধরার অনুমতি চাইলে জয় নামগুলোর মধ্যে দিব্যার নাম দেখে বেশ অবাক হয়। না চাইতেও সে সার্চ অপারেশনের অনুমতি দেয়। গল্প এবার বর্তমানে চলে আসে। জয় সিসিটিভিতে তাদের তিনজনকে দেখে মালাকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? ঠিক তখনই জয়ের সিনিয়র রমেশ এসে জিজ্ঞেস করে, 6 ঘন্টা ধরে প্লেন আটকে আছে, কিছু একটা করো। জয় দিব্যাকে দেখিয়ে বলে, বাকিদের ব্যাপারে জানি না, তবে এই মেয়েটাকে আমি চিনি, ও এসবের মধ্যে থাকতেই পারে না। এমন সময় বাকি পুলিশরাও প্লেন চেক করে এসে জানায় কোথাও কিছুই পাওয়া যায়নি। মালা তাদের থেকে ডাস্টবিনের জিনিসপত্রের ব্যাগটা নেয়। সেখানে একটা চকলেট দেখে তার মনে পড়ে তাদের সবার ব্যাগে সে এমনই চকলেটের বাক্স দেখেছে। মালা বুঝে যায় চকলেটের বাক্সেই এরা সোনা পাচার করছে। মালা গীতাদের সবার ব্যাগ থেকে সেই চকলেটের বাক্স নিয়ে তাদের সামনেই বসে। জয় আর রমেশ মনিটরে বসে সব দেখছিল। মালা তাদের দিকে চকলেট এগিয়ে দিয়ে বলে, খাবে নাকি? গীতা মানা করলে মালা নিজে একটা চকলেট নিয়ে মুখে দেয়। গীতা, দিব্যা আর জেসমিন বেশ মনোযোগ দিয়েই তাকিয়েছিল, কিন্তু মালা দেখে এটা তো আসলেই চকলেট। 6 ঘন্টা আগে প্লেন টেক অফ করার আগে প্লেনে বসে সবাই আড্ডা দিচ্ছিল। তখন ক্যাপ্টেন কল করে। দিব্যা কল রিসিভ করতেই ওপাশ থেকে পাইলটের কথা শুনে বেশ ঘাবড়ে যায়। দিব্যা ফোন রেখে বলে, আমাদের অ্যারেস্ট করতে পারে, পুলিশ চেকিং হবে, আমরা ধরা পড়ে যাবো। এরপর তারা আসল সোনার চকলেট গুলো এসির ইনভিজিলেটরের মধ্যে লুকিয়ে দেয় আর নিজেদের ল্যাগেজে আসল চকলেট রেখে দেয়। মালা তার সাথে থাকা অফিসারকেও চকলেট টেস্ট করতে দেয়। একে একে সব খেতে শুরু করে। শেষে না পেরে রেগে হাতড়ে দিয়ে চকলেট গুলো পাগলের মতো ভাঙতে থাকে। রমেশের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ইনভেস্টিগেশন রুমে এসে ধমক দিয়ে বলে, ওদেরকে যেতে দাও। সবাই উঠে চলে যেতে গেলে মালা বলে, খবর যে দিয়েছে সে আগে তোমাদের সাথেই কাজ করতো, তাই এটা ভুল খবর হতেই পারে না। রমেশ ধমক দিয়ে বলে, এটা আমার অর্ডার। সাথে সাথে তিনজন তাড়াতাড়ি রুম থেকে কেটে পড়ে। এদিকে জয়ও স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিনজন রানওয়েতে যাওয়ার আগেই প্লেনটা টেক অফ করে নেয়। আর তিনজনকে হা করে প্লেনের দিকে তাকিয়ে থাকে দেখে মিত্তালের মাথায় যেন বাস পড়ে, কারণ সোনার চকলেট তো প্লেনেই রয়ে গেছে। ক্যাবে করে দিব্যা, গীতা আর জেসমিন বাইরের জন্য রওনা হয়। গীতা একটা এনজাইটি ওষুধ খেয়ে বলে, আমার ওই শ্যাম্পেনের ছবি আপলোড দেওয়াটাই ঠিক হয়নি। দিব্যা রেগে বলে, ও তো বিএমডাব্লিউ ছবি কে পোস্ট করেছে? জেসমিন রেগে বলে, এত ইনোসেন্ট সাচ্ছ কেন? নিজেও যে বাবা মাকে এতদিন ধরে মিথ্যা বলে আসছো, তার বেলায় কিছু না। দিব্যা আর জেসমিনের মাঝে হাতাহাতি লেগে গেলে
গেলে গীতা তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আরো জোরে ধমক দিয়ে তাদেরকে বের হয়ে যেতে বলে। রাগ দেখিয়ে দিব্যা আর জেসমিন নিজেদের লাগেজ নিয়ে নেমে পড়ে আর তিনজন তিন দিকে চলে যায়। তিনজনের কেউই এখন নিজেদের জীবন নিয়ে খুশি না। আসলে তারা বুঝতে পেরেছে টাকা কখনোই সুখ আনতে পারে না। প্লেনে দিব্যা আর জেসমিন মুখোমুখি হয়ে গেলে দুজনে রাগ দেখিয়ে পাশ কাটিয়ে চলে যায়। বাড়িতে জেসমিনের নানু তাকে বলে, অনেক তো হলো, এখন এমন কাউকে খুঁজে নাও যার জন্য তুমি বাঁচবে। জেসমিন হেসে বলে, আসলে বেশি রাগ দেখালে কেউ থাকে না, আর চাইলেই টাকা দিয়ে সব সুখ কেনাও যায় না। বলেই জেসমিন তার নানুকে জড়িয়ে ধরে। দিব্যা আড়াল থেকে শুনে কোনাল বাকিদের তাদের তিনজনের ব্যাপারে বলে দিয়েছে যে ওরাই হয়তো সোনা পাচার করে। দিব্যা আসলে সবাই চুপ হয়ে যায়। এদিকে গীতা বাসায় ফিরে দেখে তার ভাই মাতাল হয়ে ফিরেছে। গীতা ফ্রেশ হতে রুমে গেলেই পুনিত গীতার ব্যাগ থেকে টাকা চুরি করতে গেলে গীতা ব্যাগ নিতে এসে বলে, কি করছিস তুই? অর্জুন বলে, কি আর করবে, টাকা চুরি করছে। পুনিত রেগে বলে, আপনি তো নিজের বইয়ের টাকাই খাচ্ছেন, আমি জানি স্বপ্নাকে আমার ব্যাপারে আপনারই উস্কেছেন। গীতা রেগে পুনিতের গালে একটা থাপ্পড় মেরে তাকে বাড়ি থেকে বের করে দেয়। ভাইকে বের করে দিয়ে গীতা কাঁদতে কাঁদতে অর্জুনকে জড়িয়ে ধরে। এদিকে ডিউটি শেষে শপিং মলে কিছু জিনিস কিনে দিব্যা বাড়ি যাচ্ছিল। এমন সময় দিব্যার ভাই রোহিত তাকে এয়ার হোস্টেসের পোশাকই দেখে নেয়। একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ বসে মোমো খেতে খেতে দিব্যা বলে, 2 মাস পর পাইলটের চাকরিটা পেয়ে যাবো, এই জন্যই বাসায় কিছু বলিনি, কিন্তু 2 মাস করতে করতে কবে যে 2 বছর হয়ে গেল জানতেই পারলাম না, ভাবছি মা বাবাকে বলে দিব। রোহিত বলে, ভুলেও বলো না, এত সত্যবাদী হতে হবে না, তবে তুই ঠিকই একদিন প্লেন চালাবি, এটা আমি জানি। এমন সাপোর্টিভ ভাই হলে আর কি লাগে। পরের দিন টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, কোহিনুর এয়ারলাইন্স এর প্লেনের সিলিং থেকে চকলেটের মতো দেখতে 12 কেজি সোনার চকলেট পড়েছে। গীতা আর অর্জুন এমন খবর দেখে বেশ ঘাবড়ে যায়। এদিকে মিত্তাল এমন নিউজ দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে। জয় টিভিতে এমন নিউজ দেখে বেশ কষ্ট পায়, কারণ সে ভাবেনি দিব্যা এমন কিছু করতে পারে। জয় মালাকে বলে, তোমার ইনফরমার ঠিক খবরই দিয়েছিল। মালা চিৎকারি করে বলে, এখন আর বলে লাভ কি স্যার, মাঝখান দিয়ে মেয়েগুলো বেঁচে গেল। দিব্যা কাস্টমস কোয়ার্টারের পার্কিং লটে জয়ের জন্য অপেক্ষা করছে। জয় এসে দিব্যাকে দেখে বলে, 7 বছর ক্যারিয়ারে আমি অনেক জায়গায় সোনা পেতে দেখেছি। Amazon Prime Day is on 20th and 21st July. Get up to 80% off on electronics and accessories with no cost EMI and exchange offers. Amazon Prime Day. Join Prime now. দেখেছি, কিন্তু প্লেনের ছাদে এই প্রথম দেখলাম। দিব্যা বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। জয় বেশ রাগী গলায় বলে, যখন আমি বলতে চেয়েছি তখন তো বলনি। আসলে ওই দিব্যা মরে গেছে, যার জন্য পুরো স্টেডিয়াম চেয়ার আপ করতো। বলেই জয় গাড়িতে উঠে চলে যায়। জেসমিন তার স্কিন কেয়ার কোম্পানির জন্য একজন ইনভেস্টরের সাথে জরুরি মিটিং এ ছিল। ঠিক তখন দেশমুখের বারবার কল আসতে থাকে। জেসমিন বেশ কয়েকবার কল কেটে দেওয়ার পর শেষে ফোন রিসিভ করলে জানতে পারে তার নানু মারা গেছে। সাথে সাথে সে বাসায় ফিরে আসে। দুনিয়াতে নানু ছাড়া তার আর কেউই ছিল না। নানুকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে। ঠিক তখনই দিব্যা আর গীতা এসে জেসমিনের পাশে দাঁড়ায়। কোহিনুর এয়ারলাইন্স এর অফিসের বাইরে সবাই স্লোগান দিচ্ছে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, কোহিনুর এয়ারলাইন্স এর মালিক বিজয় ওয়ালিয়া পলাতক। এমন খবর পেয়ে জেসমিন, গীতা আর দিব্যা যে যেখানে ছিল দ্রুত অফিসে চলে আসে। কোমল কাঁদতে কাঁদতে ইন্টারভিউ দিচ্ছিল যে সে একজন সিঙ্গেল মাদার, এখন তার কি হবে। শীতল আর ওয়েটার বিজয় তাকে সান্ত্বনা দিচ্ছিল। এমন সময় জেসমিন, গীতা আর দিব্যা তিনজন তাদের সামনে আসে। দিব্যা ব্যাগ থেকে পানির বোতল বের করে কোমলকে দিতে চাইলে কোমল বলে, এসব লাগবে না, জানো তো আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিয়েছে, এখন আমি কি করব নিজেও জানি না, তবে আমি তোমাদের মতো অভিনয় করতে পারি না। জেসমিন রাগ দেখিয়ে বলে, এত যদি ভালো হও তাহলে কাস্টমস অফিসের কাছে খবর দিয়েছিলে কেন। কোমল বেশ রাগী গলায় জেসমিনকে বলে, আমি তোমাকে আগে থেকেই পছন্দ করি না, কিন্তু আমি তোমাদের নামে কাউকে কিছুই বলিনি, যাও তোমাদের পার্টি করতে থাকো। বলেই কোমল সেখান থেকে চলে যায়। অটোতে করে দিব্যা, গীতা আর জেসমিন বাসায় যাচ্ছে। দিব্যা বেশ শান্ত গলায় বলে, আমার আজকে প্রথমবার মনে হচ্ছে আমি ভীষণ খারাপ মানুষ। জেসমিন বলে, আমারও কোমলকে দোষ দেওয়া ঠিক হয়নি। দিব্যা বেশ চিন্তিত হয়ে বলে, তাহলে খবরটা দিল কে। জেসমিন বলে, যেই হোক না কেন সে আমাদেরকে ফাঁসাতে চায়, কিন্তু ওই মালা কেন বলেছিল যে খবর দিয়েছে সে একজন এয়ার হোস্টেস। দিব্যা একটু ভেবে বলে, ও বলেছিল এয়ার হোস্টেস ছিল, মানে এখন আর নেই। আমাদের পরিচিত এমন কি আছে। জেসমিন বলে, তাহলে সেটা আমরা তিনজন বাদে আর কে। দিব্যা বলে, মিত্তালের স্ত্রী না তো। গীতার মনে পড়ে একদিন বাজার করার সময় সুধা বলেছিল সে কোহিনুর এয়ারলাইন্সের এয়ার হোস্টেস ছিল। সাথে সাথে গীতা অবাক হয়ে বলে, ওরে রে। তিনজন সাথে সাথে সুধাকে ধরতে মিত্তালের বাসার পাশের বাজারে যায়। তিনজন দেখে মালা সুধার সাথে কোলাকুলি করছে। মালা যেতে তিনজন মিলে সুধার দিকে এগিয়ে গেলে তাদের দেখে সুধা ভয়ে ভয়ে বাজারের ব্যাগটা নিয়ে দে দৌড়। দিব্যা আর জেসমিন তার পিছু নেয়, আর গীতা সুযোগ বুঝে তার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায়। সুধা আর উপায় না পেয়ে থেমে যায়। গীতা বলে, আমরা তোমার কি ক্ষতি করেছিলাম, আমরা না হয় পর, কিন্তু নিজের স্বামীকে
কেন জেলে ঢোকাতে চাইছিলে? সুধা বেচারি কান্না করে বলে, কারণ ওর চরিত্র ভালো না, নতুন চামেলি পেয়ে সব টাকা তার পেছনেই ঢালছে, আর আমি এদিকে বাজারে দর কষাকষি করতে করতে জীবন কাটাচ্ছি। তিনজন সুধাকে নিয়ে একটা চায়ের দোকানে বসে। সুধা সবাইকে সরি বললে দিব্যা রেগে গিয়ে বলে, তোমার এই লাভ ট্রায়াঙ্গেলে পড়ে আমরা তিনজনে জেলে যেতাম। দিদা সুধাকে জিজ্ঞেস করে, মিত্তাল এত সোনা পাচ্ছে কোথা থেকে? সুধা অবাক হয়ে বলে, তোমাদের কি মনে হয় এত সোনা আমার স্বামীর আছে? আসলে ও ব্রোকার, চেয়ারম্যান স্যারের ইশারায় নাচে। এই লোক এক নাম্বারের ধোকাবাজ, নিজের কালো ব্যবসা নিজের এয়ারলাইন্স দিয়ে চালায়। গীতা তো এসব শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। জেসমিন অবাক হয়ে বলে, চেয়ারম্যান স্যার স্যালারি কম দিয়ে আমাদের দিয়ে আবার সোনা পাচার করিয়েছে? 4000 লোকের বেতন মেরে দিয়ে নিজের সিন্দুক ভরছে। সুধা বলে, সব টাকা লুট করে এখন দুইজন আলবুর্জে লুকিয়ে আছে, আগামী সপ্তাহে সেখানে ওয়ালিয়ার মেয়ের বিয়ে। দিব্যা বলে, 4000 মানুষকে পানিতে ডুবিয়ে এত সহজেই পালিয়ে গেল? জেসমিন বলে, টাইটানিক দেখিসনি? সব বড় লোকরা বোটে করে পালিয়েছে, আর মরেছে আমাদের মতো গরিবেরা। গীতা বলে, এখানে তো আমরা নিজেরাই ওয়ালিয়াকে নৌকায় বসিয়েছি। দিব্যা হতবাক হয়ে বলে, আমরা কত বড় কাণ্ড করে ফেলেছি। সুধা বলে, সেটা ঠিক বলেছ। সবাই চোখ বড় করে সুধার দিকে তাকালেই বেচারি বেলুনের মতো চুপসে যায়। সারাদিন অনেক ভেবে চিনতে দিব্যা একটা প্ল্যান বের করে। কোহিনূর এয়ারলাইন্স এর গোডাউনে গীতা আর জেসমিনের সাথে দেখা করে। দুজনের হাতে একটা করে ফাইল দিয়ে বলে, আমরা এতদিন 12 কেজি করে সোনা পাচার করেছি। যদি এর থেকে 1 কেজি করেও আমরা চুরি করতাম, তাহলে এতদিনে আমাদের কাছে 3000 কোটি টাকা থাকতো। এত টাকার কথা শুনে গীতা আর জেসমিনের চোখ তো কপালে উঠে যায়। দিব্যা বলে, আমাদের শুধু এই সোনাগুলোই হাতাতে হবে। জেসমিন টিটকারি করে বলে, ওয়ালিয়া কত বড় লোক, তুই ওয়ালিয়ার পাওয়ার কত তুই জানিস? ওর সামনে আমরা সামান্য পিঁপড়ার মতো। দিব্যা রেগে বলে, তো কি করব? এখানে আমাদের কলেজের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, আর ও আমাদের টাকায় আয়েশ করছে, মেয়ের বিয়ে দিচ্ছে। জেসমিন গীতাকে বলে, প্লিজ দিব্যাকে বোঝা। গীতা উল্টা বলে, চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, অনেক হয়েছে মানুষদের জন্য বাঁচা, এবার আমি নিজের জন্য বাঁচবো। আমি দিব্যার সাথেই আছি। জেসমিন বলে, কিন্তু আমি থাকবো না। গীতা বলে, থাকবে কেন? অন্য মানুষের সমস্যায় তো তোমার কিছুই যায় আসে না। জেসমিন কোনো জবাব না দিয়ে বাসায় চলে যায়। বাসায় ফিরে মুখ ধোয়ার সময় দিব্যা আর গীতার দেওয়া নানুর আংটিটা ঝুলছে। জেসমিনের মনে পড়ে, নানু বলতো, দুনিয়ায় সাপোর্টের জন্য কাউকে না কাউকে পাশে দরকার হয়। নানুর পরে জেসমিনের কাছে মানুষ বলতে দিব্যা আর গীতা। তাই জেসমিন কিছু না ভেবেই আবারও তাদের কাছে আসে। জেসমিনকে আসতে দেখে দিব্যা আর গীতা মিটমিটিয়ে হাসছে। এরপর তিনজন ওয়ালিয়াকে কিভাবে লুট করবে সেই প্ল্যান করে। পরের দিন মিত্তালকে ফলো করতে করতে তিনজন আলবুর্জের প্যারিস হোটেলে এসে হাজির হয়। তারা জীবনে কখনো এত বড় হোটেল দেখেনি। গেস্টের সাথে মিশে গিয়ে তারা হোটেলের ভেতরে গিয়ে বসে। খাবারের অনেক দাম বলে তারা শুধু $100 একটা কফি অর্ডার দেয়। ওয়ালিয়াকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তারা বেশ অবাক হয়ে যায়। দেশের সামান্য পাঞ্জাবি পরে থাকা লোকটা এখানে দামি স্যুট পরে ভাব নিচ্ছে। ওয়ালিয়া নিচে এসে মিত্তালকে একটা কার্ড দিয়ে দুজন একসাথে কোথাও একটা চলে যায়। ওয়ালিয়াকে তার মেয়ে আর মেয়ের হবু জামার সাথে নাচতে দেখে দিব্যা, গীতা আর জেসমিনের যেন গা জ্বলে যাচ্ছে। তারা একটা লাগেজ ক্যারিয়ারের পেছনে লুকিয়েছিল, সেটা একটা স্টাফ নিয়ে গেলে তিনজন হুমড়ি খেয়ে নিচে পড়তে যায়। তাড়াতাড়ি ফিরে এসে আবারও টেবিলে বসে। গীতা বলে, স্টাফকে কেউ সন্দেহ করবে না, আমাদের এখানকার স্টাফ হতে হবে। জেসমিন বলে, কিন্তু স্টাফের জব এখানে কে দিবে? গীতার ভাইয়ের স্ত্রী সোনিয়া এখানে শেফের কাজ করে। সোনিয়াকে ম্যানেজ করে এই হোটেলের একটা বিশেষ লোকের কাছে নিয়ে যায়, যে সবাইকে চাকরি দেয়। লোকটা বলে, কেমন জব লাগবে? গীতা বলে, হাউসকিপিং। লোকটা বলে, 2000 লাগবে। গীতা 2000 টাকা বের করতে গেলে লোকটার হা হয়ে তাকিয়ে থাকে দেখে চিৎকার করে বলে, $2000 লাগবে। লোকটা এবার মুচকি হাসি দেয়, সেই লোকই হোটেলে চাকরি নিয়ে দিয়েছে। এরপর তিনজন প্ল্যান বানাতে শুরু করে। গীতা বলে, শিফট শুরুর আগে আধা ঘন্টা ব্রিফিং চলে, তখন হোটেলের লনে কেউ থাকে না। দিব্যা বলে, কিন্তু সিসিটিভি তো আছে, তার কি হবে? হঠাৎ দিব্যা তার ছোট ভাই রোহিতের কথা মনে পড়ে। রোহিত সব হ্যাক করতে এক্সপার্ট। রোহিত ও বোনের কাজে সাহায্য করতে রাজি হয়, কিন্তু বদলে তার iPhone 18 চাই। তবে মজার বিষয়, iPhone 18 তো এখনো আসেইনি। গীতা কৌশলে দিব্যাকে সিসিটিভি কন্ট্রোল রুমে ঢোকার সুযোগ করে দেয়। সুযোগ বুঝে সেখানকার অপারেটরের আইডি কার্ডের ছবি তুলে সে রোহিতকে দেয়। রোহিত লোকটার সব ডেটা বের করে একটা মেয়ের প্রোফাইল দিয়ে তার সাথে প্রেম করা শুরু করে, যেন তার মনোযোগ নষ্ট হয়। এদিকে গীতা সিনিয়র স্টাফের সাথে প্রেসিডেন্সিয়াল সুইট রুমে যায়। সেখানে নিজের কার্ড পাঞ্চ করতে গিয়ে জানতে পারে শুধু 10 জনের কাছেই এখানে ঢোকার পারমিশন আছে। গীতা ফিরে এসে সবাইকে এই খবরটা জানিয়ে বলে, আমাদের যা করার বিয়ের দিনই করতে হবে। এবার উপায় না পেয়ে মিত্তালকে নিজেদের প্ল্যানে সামিল করার কথা ভাবে, কারণ তাকে ছাড়া এসব সম্ভবই না। তিনজন মিত্তালের সাথে দেখা করে সবটা জানালে মিত্তাল হেসে বলে, তোমরা লুটবে ওয়ালিয়াকে? জেসমিন উঠে যেতে যেতে বলে, শুধু শুধু এসেছিলাম ভাগ দিতে। টাকার কথা শুনে মিত্তাল দল পাল্টে ফেলে। জেসমিন বলে, 5% তোমার। গীতা বেশ গম্ভীর হয়ে বলে, অবশ্যই না, ওকে 7% দিব। মিত্তাল লাফাতে লাফাতে রাজি হয়ে যায়। প্ল্যান মতো মিত্তাল ওয়ালিয়ার সাথে কথা বলার বাহানায় ওয়ালিয়ার পকেট থেকে প্রেসিডেন্ট রুমের কার্ড নিয়ে নেবে। এঙ্গেজমেন্টের দিন জেসমিন একটা লোকের হাত ধরে পার্টিতে ঢুকে পড়ে। এদিকে দিব্যা সিসিটিভি
সিসিটিভি রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। জেসমিন মিত্তালকে ওয়ালিয়ার কাছে যাওয়ার কথা বললে মিত্তাল অনেকভাবে চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে রোহিত ওই অপারেটরকে একটা মেয়ের ফেক আইডি দিয়ে ভিডিও কল দিলে গার্ড সিসিটিভি কন্ট্রোল রুম থেকে বের হয়ে যায়। দিব্যার সাথে সাথে রুমে ঢুকে একটা পেন ড্রাইভ হার্ড ডিস্কে লাগিয়ে পুরো হোটেলের সিসিটিভি নষ্ট করে দেয়। এদিকে জেসমিন ইচ্ছা করেই ওয়ালিয়াকে ধাক্কা মারার নাম করে পকেট থেকে মানিব্যাগ চুরি করে নেয়। মিত্তাল আর জেসমিন অনেক খুঁজে ওয়ালেটে গোল্ডেন পাস পায় না। কিছু ড্যান্সারের ডাকে ওয়ালিয়া ডান্স ফ্লোরে গেলে ওয়ালিয়া পাগলের মতো নাচতে থাকে। একসময় তার কোট খুলে মিত্তালের মুখ ছুঁড়ে মারে। জেসমিন রাগ দেখিয়ে চলে যেতে গেলে মিত্তাল দেখায় এই কোটের পকেটের মধ্যেই গোল্ডেন পাস আছে। তিনজন রাত 12টায় হাউসকিপারের ড্রেস পরে গোল্ডেন পাস দিয়ে প্রেসিডেন্ট সুইট রুমে ঢুকে পড়ে। প্রেসিডেন্ট সুইট রুমে ঢুকে তন্ন তন্ন করে পুরো রুমে সোনা খুঁজতে থাকে কিন্তু কোথাও সোনা নেই। চারটা বড় বড় সুটকেস দেখে তারা ভাবে হয়তো এর ভেতরে সোনা আছে, কিন্তু সবগুলো ব্যাগই ফাঁকা। গীতা মাথায় হাত দিয়ে বসে, কারণ তাদের এত কষ্ট সব বৃথা হয়ে গেছে। এদিকে ওয়ালিয়ার মেয়ের স্বপ্না বাবার এমন রাজ দেখি রাগ করে রুমে চলে আসে। তিনজন উপায় না পেয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। প্রথমে স্বপ্না সন্দেহ করলে পরে স্বপ্নার চোখের আড়ালে তিনজন হোটেল থেকে বেরিয়ে আসে। হোটেলের বাইরে রাস্তায় গীতা, দিব্যা আর জেসমিন হতাশ হয়ে বসে আছে। হঠাৎই জেসমিনের ওয়ালিয়ার ট্যাবের কথা মনে পড়ে, যেটা সে হোটেল রুম থেকে পালানোর সময় সাথে নিয়ে এসেছিল। কিছুক্ষণ ট্যাব ঘেটে জেসমিন বলে এবার আমাদের প্ল্যান বিতে কাজ করতে হবে। ওয়ালিয়ার একটা প্রাইভেট জেট আছে। গীতা বলে তার মানে সোনা ওখানে থাকতে পারে। জেসমিন বলে অবশ্যই, সকাল 7টার ফ্লাইট আর ক্রুতে আছে 2 জন মেয়ে। এরপর তারা প্ল্যান করে সেই ক্লিনারকে দিয়ে ইচ্ছা করে ক্রুদের গায়ে কফি ঢেলে দেয়। এই ক্লিনারকে জেসমিন মাঝে মাঝেই টাকা দিয়ে সাহায্য করত। ক্লিনার রিতার ড্রেস চেঞ্জ করার নাম করে তাদের ওয়াশরুমে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখে। জেসমিন তাদের আইডি কার্ড নিয়ে তার উপর নিজেদের ছবি বসিয়ে দেয়। এবার ক্রু সেজে জেসমিন আর গীতা প্লেনে উঠে পড়ে। জেসমিন বিয়ারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওয়ালিয়া, স্বপ্না আর তার স্বামীকে খাইয়ে দেয়। স্বপ্নার ড্রিঙ্কস পছন্দ হয় না। অরেঞ্জ জুস, স্ট্রবেরি জুস, লেমন জুস কোনোটাই তার ভালো লাগে না। এদিকে বডিগার্ড সহ সবাই গভীর ঘুমে। স্বপ্না একটা বালিশ মাথায় দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। জেসমিন আর গীতা বলা বলি করছে সব ঘুমের ওষুধও শেষ, এখন ওর ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে স্বপ্নাকে ঘুমাতে দেখে তারা তাদের ক্যাবিন পার করে লাগেজ রুমে ঢুকে দেখে সেখানে অনেকগুলো লাগেজ রাখা। 2টা লাগেজ খুলতেই দেখে সোনায় ভর্তি। এত সোনা দেখে এতটাই হতবাক হয়ে গেছে যে তাদের পিছনে যে স্বপ্না এসে দাঁড়িয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই। স্বপ্না পাপা বলে একটা চিৎকারে দৌড়ে গেলে জেসমিন তার পা চেপে ধরে, কিন্তু ওয়ালিয়া তো ঘুমেই বিভোর। স্বপ্না কোনো মতে বাবার কাছে এসে ওয়ালিয়ার গলার টাই ধরে টানতে থাকে, কিন্তু তারপরও তার ঘুম ভাঙে না। জেসমিন আর গীতা মিলে স্বপ্নাকে কোনো মতে বেঁধে একটা রুমে বন্ধ করে দিয়ে দরজার সামনে বসে গান গাইতে থাকে। তবে এবার গীতা রাগ না করে সেও খুশিতে জেসমিনের সাথে গান গাওয়া শুরু করে। লাগেজ রুমের স্বপ্না কোনো মতে ফোন নিয়ে পাইলটকে কল করে বলে প্লেন হাইজ্যাক হয়েছে, কিছু একটা করুন। কিন্তু সেখানেও গন্ডগোল। প্লেন চালাচ্ছে দিব্যা। আসলে প্লেনের পাইলট হওয়ার কথা ছিল গীতার প্রেমের হাবুডুবু খাওয়া কুনালের। কুনাল গীতাকে অনেক পছন্দ করে, এটা সবাই জানে। তাই জেসমিন আর দিব্যা ধরে বেঁধে গীতাকে কুনালের কাছে পাঠিয়ে দেয়। এরপর কুনালেরও বিয়ারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তার থেকে আইডি কার্ড হাতিয়ে নেয়। সেই আইডি কার্ডে নিজের ছবি বসিয়ে দিব্যা প্লেন চালাতে বসে গেছে। গীতা আর জেসমিন মিলে ওয়ালিয়া আর তার বাকি গার্ডদেরকে ভালোভাবে সিটের সাথে বেঁধে দেয়, যেন তারা সহজে উঠতে না পারে। দিব্যা ভয় বমি করতে শুরু করেছে। গীতা আর জেসমিনকে জিজ্ঞেস করে কি হয়েছে। দিব্যা বেশ ভয় পেয়ে বলে এই প্লেনের সব বাটন উল্টাপাল্টা, আমি ল্যান্ড করতে পারবো না। দিব্যা দুজনকে একে একে সব বাটনের কথা বোঝানোর চেষ্টা করলে গীতা বিরক্ত হয়ে দিব্যার গালে ঠাস করে একটা চড় বসিয়ে বলে যা প্লেন চালা। দিব্যা আবার কোনো মতে নিজেকে শান্ত করে ককপিটে বসে বই পড়তে শুরু করে। সব পড়েও এটাই বুঝতে পারে যে ওকে ম্যানুয়ালি প্লেন ল্যান্ড করাতে হবে। দিব্যা এবার প্লেন নিচের দিকে চালানো শুরু করে। আস্তে আস্তে মেঘ সরে গেলে দিব্যার গ্রামে সেই ভাঙা ল্যান্ডিং এরিয়া দেখতে পাওয়া যায়। তিনজনই ভালো করে সিট বেল্ট বেঁধে নেয়। দিব্যা কিছুটা ভাব নিয়ে সানগ্লাস পরে প্লেন ল্যান্ড করানো শুরু করে। রানওয়েতে নামলে দেখে সামনে 2টা গরু আরামে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। গীতা চিৎকার করে বলে আরে হর্ন দে। চিন্তায় তারা ভুলে গেছে যে প্লেনের হর্ন থাকে না। অবশেষে দিব্যা ব্রেক করলে গরুর ঠিক 2 ইঞ্চি আগে এসে প্লেন থেমে যায়। প্লেন ল্যান্ড করার শব্দে ওয়ালিয়ার ঘুম ভেঙে যায়। গীতা, জেসমিন একটা করে সোনা ভর্তি লাগেজ নিয়ে বের হচ্ছিল। ওয়ালিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা কারা আর আমি কোথায়। তিনজন একসাথেই বলে আমরা হলাম ক্রু। এই বলে তারা 3টা লাগেজ নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মালা তার টিম নিয়ে আসে। মালাকে সোনাতে হাত দিতে দেখে স্বপ্না ভাব দেখিয়ে বলে এগুলো আমাদের। মালাও বেশ জোশ নিয়ে বলে হ্যাঁ ঠিকই বলেছো, এগুলো আমাদের। অপরদিকে তিনজন কোনো মতে ইটের রাস্তা পার করে জয়ের গাড়ির কাছে আসে। জয় গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আসলে প্লেনে ওঠার আগেই দিব্যা জয়কে কল করে তাদের প্ল্যানের ব্যাপারে সব বলে দিয়েছিল। জয়কে দেখে দিব্যা এগিয়ে গেলে জয় বলে প্লেন তো ভালোই ল্যান্ডিং করিয়েছো। দিব্যা বলে আসলে কখনো কখনো নিজের ভাগ্যের জন্য নিজেকেই লড়াই করতে হয়। গীতা আর জেসমিনকে পেছনে বসিয়ে দিব্যা আর জয় সামনে বসে। গীতা
মজা করে বলে, এবার যেন সব টাকা খরচ করে ফেলিস না। জেসমিনও মজা করে বলে, তুমিও কিপটামি না করে একটু একটু খরচ করা শেখো। জয় গাড়ি চালাচ্ছে আর দিব্যা তার কাঁধে মাথা দিয়ে আছে। এরপর তারা ক্রু মেম্বারদের সবাইকে একটা বা দুইটা করে সোনার বল পাঠায়, যেন সবার পরিবারের আর কোনো কষ্ট না থাকে। মিত্তাল বাসায় ঢুকতেই সুধার জোরে একটা চড় মারে, কিন্তু মিত্তাল সোনার চকলেট দেখাতেই সুধার স্বামীকে জড়িয়ে ধরে। এভাবেই তিনজন ক্রু মেম্বার থেকে তারা হয়ে যায় কোটিপতি। আসলে মধ্যবিত্তরা সারা জীবন অন্যের কাজ করতে গিয়ে ইয়েস স্যার নো স্যার বলেই দুজনকে একে একে সব বাটনের কথা বোঝানোর চেষ্টা করলে গীতা বিরক্ত হয়ে দিব্যার গালে ঠাস করে একটা চড় বসিয়ে বলে, যা প্লেন চালা। দিব্যা আবার কোনো মতে নিজেকে শান্ত করে ককপিটে বসে বই পড়তে শুরু করে। সব পড়েও এটাই বুঝতে পারে যে ওকে ম্যানুয়ালি প্লেন ল্যান্ড করাতে হবে। দিব্যা এবার প্লেন নিচের দিকে চালানো শুরু করে। আস্তে আস্তে মেঘ সরে গেলে দিব্যার গ্রামের সেই ভাঙা ল্যান্ডিং এরিয়া দেখতে পাওয়া যায়। তিনজনই ভালো করে সিট বেল্ট বেঁধে নেয়। দিব্যা কিছুটা ভাব নিয়ে সানগ্লাস পরে প্লেন ল্যান্ড করানো শুরু করে। রানওয়েতে নামলে দেখে সামনে দুটো গরু আরামে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। গীতা চিৎকার করে বলে, আরে হর্ন দে। চিন্তায় তারা ভুলে গেছে যে প্লেনের হর্ন থাকে না। অবশেষে দিব্যা ব্রেক করলে গরুর ঠিক 2 ইঞ্চি আগে এসে প্লেন থেমে যায়। প্লেন ল্যান্ড করার শব্দে ওয়ালিয়ার ঘুম ভেঙে যায়। গীতা জেসমিন একটা করে সোনা ভর্তি লাগেজ নিয়ে বের হচ্ছিল। ওয়ালিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা কারা আর আমি কোথায়? তিনজন একসাথেই বলে, আমরা হলাম ক্রু। এই বলে তারা 3টা লাগেজ নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মালা তার টিম নিয়ে আসে। মালাকে সোনাতে হাত দিতে দেখে স্বপ্না ভাব দেখিয়ে বলে, এগুলো আমাদের। মালাও বেশ জোশ নিয়ে বলে, হ্যাঁ ঠিকই বলেছো, এগুলো আমাদের। অপরদিকে তিনজন কোনো মতে ইটের রাস্তা পার করে জয়ের গাড়ির কাছে আসে। জয় গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আসলে প্লেনে ওঠার আগেই দিব্যা জয়কে কল করে তাদের প্ল্যানের ব্যাপারে সব বলে দিয়েছিল। জয়কে দেখে দিব্যা এগিয়ে গেলে জয় বলে, প্লেন তো ভালোই ল্যান্ডিং করিয়েছো। দিব্যা বলে, আসলে কখনো কখনো নিজের ভাগ্যের জন্য নিজেকেই লড়াই করতে হয়। গীতা আর জেসমিনকে পেছনে বসিয়ে দিব্যা আর জয় সামনে বসে। গীতা মজা করে বলে, এবার যেন সব টাকা খরচ করে ফেলিস না। জেসমিনও মজা করে বলে, তুমিও কিপটামি না করে একটু একটু খরচ করা শেখো। জয় গাড়ি চালাচ্ছে আর দিব্যা তার কাঁধে মাথা দিয়ে আছে। এরপর তারা ক্রু মেম্বারদের সবাইকে একটা বা দুইটা করে সোনার বল পাঠায়, যেন সবার পরিবারের আর কোনো কষ্ট না থাকে। মিত্তাল বাসায় ঢুকতেই সুধার জোরে একটা চড় মারে, কিন্তু মিত্তাল সোনার চকলেট দেখাতেই সুধার স্বামীকে জড়িয়ে ধরে। এভাবেই তিনজন ক্রু মেম্বার থেকে তারা হয়ে যায় কোটিপতি। আসলে বসে গেছে। গীতা আর জেসমিন মিলে ওয়ালিয়া আর তার বাকি গার্ডদেরকে ভালোভাবে সিটের সাথে বেঁধে দেয়, যেন তারা সহজে উঠতে না পারে। দিব্যা ভয় বমি করতে শুরু করেছে। গীতা আর জেসমিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে? দিব্যা বেশ ভয় পেয়ে বলে, এই প্লেনের সব বাটন উল্টা পাল্টা, আমি ল্যান্ড করতে পারবো না। দিব্যা দুজনকে একে একে সব বাটনের কথা বোঝানোর চেষ্টা করলে গীতা বিরক্ত হয়ে দিব্যার গালে ঠাস করে একটা চড় বসিয়ে বলে, যা প্লেন চালা। দিব্যা আবার কোনো মতে নিজেকে শান্ত করে ককপিটে বসে বই পড়তে শুরু করে। সব পড়েও এটাই বুঝতে পারে যে ওকে ম্যানুয়ালি প্লেন ল্যান্ড করাতে হবে। দিব্যা এবার প্লেন নিচের দিকে চালানো শুরু করে। আস্তে আস্তে মেঘ সরে গেলে দিব্যার গ্রামের সেই ভাঙা ল্যান্ডিং এরিয়া দেখতে পাওয়া যায়। তিনজনই ভালো করে সিট বেল্ট বেঁধে নেয়। দিব্যা কিছুটা ভাব নিয়ে সানগ্লাস পরে প্লেন ল্যান্ড করানো শুরু করে। রানওয়েতে নামলে দেখে সামনে দুটো গরু আরামে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। গীতা চিৎকার করে বলে, আরে হর্ন দে। চিন্তায় তারা ভুলে গেছে যে প্লেনের হর্ন থাকে না। অবশেষে দিব্যা ব্রেক করলে গরুর ঠিক 2 ইঞ্চি আগে এসে প্লেন থেমে যায়। প্লেন ল্যান্ড করার শব্দে ওয়ালিয়ার ঘুম ভেঙে যায়। গীতা জেসমিন একটা করে সোনা ভর্তি লাগেজ নিয়ে বের হচ্ছিল। ওয়ালিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা কারা আর আমি কোথায়? তিনজন একসাথেই বলে, আমরা হলাম ক্রু। এই বলে তারা 3টা লাগেজ নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে মালা তার টিম নিয়ে আসে। মালাকে সোনাতে হাত দিতে দেখে স্বপ্না ভাব দেখিয়ে বলে, এগুলো আমাদের। মালাও বেশ জোশ নিয়ে বলে, হ্যাঁ ঠিকই বলেছো, এগুলো আমাদের। অপরদিকে তিনজন কোনো মতে ইটের রাস্তা পার করে জয়ের গাড়ির কাছে আসে। জয় গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আসলে প্লেনে ওঠার আগেই দিব্যা জয়কে কল করে তাদের প্ল্যানের ব্যাপারে সব বলে দিয়েছিল। জয়কে দেখে দিব্যা এগিয়ে গেলে জয় বলে, প্লেন তো ভালোই ল্যান্ডিং করিয়েছো। দিব্যা বলে, আসলে কখনো কখনো নিজের ভাগ্যের জন্য নিজেকেই লড়াই করতে হয়। গীতা আর জেসমিনকে পেছনে বসিয়ে দিব্যা আর জয় সামনে বসে। গীতা মজা করে বলে, এবার যেন সব টাকা খরচ করে ফেলিস না। জেসমিনও মজা করে বলে, তুমিও কিপটামি না করে একটু একটু খরচ করা শেখো। জয় গাড়ি চালাচ্ছে আর দিব্যা তার কাঁধে মাথা দিয়ে আছে। এরপর তারা ক্রু মেম্বারদের সবাইকে একটা বা দুইটা করে সোনার বল পাঠায়, যেন সবার পরিবারের আর কোনো কষ্ট না থাকে। মিত্তাল বাসায় ঢুকতেই সুধার জোরে একটা চড় মারে, কিন্তু মিত্তাল সোনার চকলেট দেখাতেই সুধার স্বামীকে জড়িয়ে ধরে। এভাবেই তিনজন ক্রু মেম্বার থেকে তারা হয়ে যায় কোটিপতি। আসলে মধ্যবিত্তরা সারা জীবন অন্যের কাজ করতে গিয়ে ইয়েস স্যার নো
মালাকে সোনাতে হাত দিতে দেখে স্বপ্না ভাব দেখিয়ে বলে এগুলো আমাদের। মালাও বেশ জোশ নিয়ে বলে হ্যাঁ ঠিকই বলেছো, এগুলো আমাদের। অপরদিকে তিনজন কোনো মতে ইটের রাস্তা পার করে জয়ের গাড়ির কাছে আসে। জয় গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আসলে প্লেনে ওঠার আগেই দিব্যা জয়কে কল করে তাদের প্ল্যানের ব্যাপারে সব বলে দিয়েছিল। জয়কে দেখে দিব্যা এগিয়ে গেলে জয় বলে প্লেন তো ভালোই ল্যান্ডিং করিয়েছো। দিব্যা বলে আসলে কখনো কখনো নিজের ভাগ্যের জন্য নিজেকেই লড়াই করতে হয়। গীতা আর জেসমিনকে অপরদিকে তিনজন কোনো মতে ইটের রাস্তা পার করে জয়ের গাড়ির কাছে আসে। জয় গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আসলে প্লেনে ওঠার আগেই দিব্যা জয়কে কল করে তাদের প্ল্যানের ব্যাপারে সব বলে দিয়েছিল। জয়কে দেখে দিব্যা এগিয়ে গেলে জয় বলে প্লেন তো ভালোই ল্যান্ডিং করিয়েছো। দিব্যা বলে আসলে কখনো কখনো নিজের ভাগ্যের জন্য নিজেকেই লড়াই করতে হয়। গীতা আর জেসমিনকে পেছনে বসিয়ে দিব্যা আর জয় সামনে বসে। গীতা মজা করে বলে এবার যেন সব টাকা খরচ করে ফেলিস না। জেসমিনও মজা করে বলে তুমিও কিপটামি না করে একটু একটু খরচ করা শেখো। জয় গাড়ি চালাচ্ছে আর দিব্যা তার কাছে মাথা দিয়ে আছে। এরপর তারা ক্রু মেম্বারদের সবাইকে একটা বা দুইটা করে সোনার বল পাঠায়, যেন সবার পরিবারের আর কোনো কষ্ট না থাকে। মিত্তাল বাসায় ঢুকতেই সুধা জোরে একটা চড় মারে, কিন্তু মিত্তাল সোনার চকলেট দেখাতেই সুধার স্বামীকে জড়িয়ে ধরে। এভাবেই তিনজন ক্রু মেম্বার থেকে তারা হয়ে যায় কোটিপতি। আসলে মধ্যবিত্তরা সারা জীবন অন্যের কাজ করতে গিয়ে ইয়েস স্যার নো স্যার বলেই জীবন কাটিয়ে দেয়, কিন্তু মধ্যবিত্তদের ততটুকুই পিষতে হয় যতটুকু তারা সহ্য করতে পারে। কথায় আছে হাতিকে মারার জন্য একটা পিঁপড়াই যথেষ্ট, কিন্তু এই গল্পে তো 3টা পিঁপড়া ছিল। তাহলে হাতি কিভাবে বাঁচবে? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন। হাতিকে মারার জন্য একটা পিঁপড়াই যথেষ্ট, কিন্তু এই গল্পে তো 3টা পিঁপড়া ছিল। তাহলে হাতি কাটিয়ে দেয়।